গত এক দশকে বিশ্বব্যাপী ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা অন্যান্য ধর্মের তুলনায় সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। এমনকি অন্যান্য সব প্রধান ধর্মের সম্মিলিত প্রবৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে ইসলামের সম্প্রসারণ। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী ইসলাম এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। গবেষণাটি 2010 থেকে 2020 সাল পর্যন্ত সময়কাল ঘিরে পরিচালিত হয়েছে এবং এটি গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ শিরোনামে প্রকাশিত হয়েছে। পিউ রিসার্চ জানিয়েছে, ইসলাম ধর্মে এই বৃদ্ধির প্রধান চালিকা শক্তি হল প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি। ধর্মান্তরের ভূমিকা এখানে খুবই সীমিত। মুসলিম পরিবারে গড় সন্তান সংখ্যা অন্য ধর্মের তুলনায় বেশি। বর্তমানে সারা বিশ্বে প্রায় 200 কোটি মানুষ এই ধর্মের অনুসারী। 2015 থেকে 2020 সাল পর্যন্ত প্রতি মুসলিম নারী গড়ে 3 সন্তান জন্ম দিয়েছেন, যেখানে অমুসলিম নারীর ক্ষেত্রে এই হার 2-এর মতো। তাছাড়া মুসলিম জনগোষ্ঠীর গড় বয়স তুলনামূলকভাবে কম, যা জনসংখ্যা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপাদান। গবেষণা অনুযায়ী খ্রিস্ট ধর্ম এখনও বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, যার অনুসারীর সংখ্যা প্রায় 230 কোটি। তবে ইসলাম দ্রুত বাড়তে থাকায় দুই ধর্মের মধ্যকার সংখ্যাগত ব্যবধান দিন দিন হ্রাস পাচ্ছে। 2010 সাল থেকে খ্রিস্ট ধর্মের অনুসারীর সংখ্যা বিশ্বে গড়ে 1.8% হারে কমেছে। এ সময়ে ইসলাম ধর্মের অনুসারী বেড়েছে প্রায় 35 কোটি, যা খ্রিস্ট ধর্মের চেয়ে প্রায় 3 গুণ। বিশ্বজুড়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই ইসলাম ধর্মের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছে। কাজাখস্তান, বেনিন ও লেবাননে ইসলাম ধর্মে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। তবে ওমান ও তানজানিয়ায় মুসলমানদের অনুপাত কিছুটা কমেছে। ধর্মহীন মানুষের সংখ্যাও বেড়েছে। চীনে সবচেয়ে বেশি ধর্মহীন মানুষ বাস করেন, যাদের সংখ্যা প্রায় 130 কোটি। যুক্তরাষ্ট্রে ধর্মহীন মানুষের সংখ্যা 2010 সালের তুলনায় বেড়েছে 97%। গবেষণায় দেখা গেছে, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মে ধর্মত্যাগের হার ধর্মান্তরের চেয়ে বেশি। বিশেষ করে খ্রিস্ট ধর্মে প্রতি একজন প্রাপ্তবয়স্ক নতুন অনুসারীর বিপরীতে 3 জন ধর্মত্যাগ করেছেন। অন্যদিকে ধর্মহীনতায় প্রবেশের হারও বেশি। প্রতি একজন ধর্মহীনতা ছেড়েছেন আর 3 জন নতুন করে ধর্মহীন হয়েছেন। তবে ইসলাম একমাত্র প্রধান ধর্ম যেখানে ধর্মান্তরিত হয়ে আসা মানুষের সংখ্যা ধর্মত্যাগীদের চেয়ে বেশি। এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। প্রায় 200 কোটি মানুষ এই ধর্মের অনুসারী, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 1/4। খ্রিস্টান বৃহত্তম ধর্ম, যার অনুসারীর সংখ্যা 230 কোটি। ধর্মহীন জনসংখ্যা বেড়ে এখন 200 কোটিতে দাঁড়িয়েছে। 2010 সালের তুলনায় বেড়েছে 27 কোটি। হিন্দু ধর্ম বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম। এর 120 কোটি অনুসারী রয়েছে। গত এক দশকে বেড়েছে 12.6 কোটি, তবে বৈশ্বিক হার অপরিবর্তিত। বৌদ্ধ ধর্ম একমাত্র ধর্ম যার অনুসারীর সংখ্যা কমেছে 1.86 কোটি। ইহুদি ধর্ম অনুসারীদের সংখ্যা গত এক দশকে মাত্র 10 লাখ বেড়েছে। অন্যান্য ধর্ম সম্মিলিতভাবে প্রায় 20 কোটি অনুসারী, যা বিশ্বের মোট জনসংখ্যার 2.2%। এই গবেষণাটি পরিষ্কারভাবে দেখায় যে ইসলাম শুধু প্রাকৃতিকভাবে নয়, বৈশ্বিক ধর্মীয় পরিবর্তনের ধারাতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। পাশাপাশি ধর্মহীনতা ও ধর্মত্যাগের ঊর্ধ্বমুখী প্রবণতা আগামী দশকে বিশ্ব ধর্মীয় মানচিত্রে বড় পরিবর্তন আনতে পারে। 2 বছরের টানা যুদ্ধের পর গাজার নিয়ন্ত্রণ নিতে গিয়ে অঞ্চলটিকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। কিন্তু প্রতিরোধ যোদ্ধাদের যেমন নির্মূল করতে পারেননি, তেমনি নেতৃত্বস্থানে থাকা কারো নাগালই পাচ্ছে না নেতানিয়াহুর বাহিনী। উল্টো গত কয়েকদিন ধরে গাজায় পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এবার এসেছে আরও এক বিস্ফোরক ঘোষণা। গাজা 2 প্রধান সশস্ত্র সংগঠন আল কাসাম ও আল কুদস বাহিনী এবার সমন্বিতভাবে ইসরায়েলকে মোকাবিলা করার ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে যুদ্ধের নতুন ধাপে প্রবেশের বার্তা দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন।
গত কয়েক সপ্তাহ ধরে গাজার দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে আল কাসাম ব্রিগেড। ইসরায়েলের প্রবল আক্রমণে প্রতিদিনে প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনি। তবে প্রতিরোধ যোদ্ধারাও কখনো ট্যাঙ্ক বহর ধ্বংস, আবার কখনো ফাঁদ পেতে একসাথে অনেক সেনাকে নির্মূল করছে বলে দাবি করেছে ফিলিস্তিনের গণমাধ্যম। গণমাধ্যমগুলো বলছে এবার শুধু আল কাসাম নয়, ফিলিস্তিনের আরেক স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আল কুদস ব্রিগেড ও ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে নেমেছে। দুই বাহিনীর সমন্বিত আক্রমণে গাজার ভেতরে ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে একাধিক ফিলিস্তিনি মিডিয়া। রবিবার কাসাম ব্রিগেড জানায় তারা অ্যান্টি আর্মার প্রজেক্টাইল দিয়ে গাজায় ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। একই দিনে গাজার দক্ষিণ অঞ্চলে প্রতিরোধ বাহিনীর হামলায় ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছে বলেও দাবি করা হয়। এর আগের দিন প্রতিরোধ যোদ্ধাদের পাতা ফাঁদে বহু ইসরায়েলি সেনা প্রাণ হারায় বলে দাবি করেছে কাসাম ব্রিগেড। তবে ইসরায়েলের ঘন সামরিক উপস্থিতি গাজার ধ্বংসযজ্ঞকে আরও ভয়াবহ করে তুলছে। গাজার খান ইউনিস শহরেও চলছে তীব্র সংঘর্ষ। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সেখানে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা না গেলেও শহরের নিরীহ অনেক মানুষ প্রাণ হারিয়েছে। অন্যদিকে হেলিকপ্টারে করে বহু ইসরায়েলি সেনাকে সরিয়ে নিতে দেখা গেছে। ইসরায়েলের নিজস্ব মিডিয়াগুলোতে গাজায় নিহত সেনাদের শেষকৃত্যের ছবি প্রকাশ করা হচ্ছে। এই পর্যন্ত গাজার 365 বর্গ কিলোমিটার ভূখণ্ড দখলের লক্ষ্যে ইসরায়েলি বাহিনী চালিয়ে যাচ্ছে বিমান হামলা, ট্যাঙ্ক, ড্রোন ও এলিট বাহিনীর যৌথ সাঁড়াশি অভিযান। তবে গেল কয়েক সপ্তাহে যুদ্ধের মোড় যেন বদলে গেছে। খোলস ছেড়ে বেরিয়ে এসেছে প্রতিরোধ যোদ্ধারা। অতর্কিত হামলা, বিস্ফোরক দিয়ে পাতা ফাঁদ এবং স্নাইপার অ্যাটাক সব মিলিয়ে গাজাকে প্রতিরোধের সর্বাত্মক চেষ্টা করছে তারা। প্রতিরোধ যোদ্ধাদের ভাষায় যুদ্ধ এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ইসরায়েলি সেনারা সীমাহীন বর্বরতা চালিয়ে যাচ্ছে। সুতরাং আপাতত আমাদের প্রতিরোধ ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন কাসাম ব্রিগেডের এক সদস্য। ফিলিস্তিনি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, প্রতিরোধ যোদ্ধারা বলছেন গাজার ধূসর জনপদ এখন রক্তাক্ত রণাঙ্গনে পরিণত হয়েছে, যা ইসরায়েলি সেনাদের জন্য এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষা। সেখানে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে দুর্দর্শ লড়াই চালিয়ে যেতে হবে। ইসরায়েলের অত্যাধুনিক ট্যাঙ্ক ও বিমান বাহিনীর দাপটের বিপরীতে গেরিলা যুদ্ধ কৌশলকে প্রধান হাতিয়ার বানিয়ে নিজেদের ভূমি রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাসের সামরিক বাহিনীর শাখা আল কাসাম ব্রিগেড। বিগত কয়েকদিন ধরে গাজার অবরুদ্ধ এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে আল কাসামের তীব্র লড়াই চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী আধুনিক সমরাস্ত্রের মুখোমুখি হলেও বুক চিতিয়ে মাতৃভূমি রক্ষার লড়াইয়ে পিছপা হচ্ছেন না প্রতিরোধ যোদ্ধারা। প্রাণের বিনিময়ে তারা মাতৃভূমি রক্ষার চেষ্টা করে যাচ্ছে। গাজার দক্ষিণে অবস্থিত খান ইউনিস বর্তমানে যুদ্ধের হটস্পটে পরিণত হয়েছে। আল কাসাম যোদ্ধাদের অতর্কিত হামলা এবং পেতে রাখা বোমা বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবারও সেখানে তীব্র লড়াই হয়। সংঘর্ষের পর আহত ইসরায়েলি সেনাদের হেলিকপ্টারে সরিয়ে নিতে দেখা গেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, খান ইউনিসে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত 12 জন ইসরায়েলি সেনাকে সরিয়ে নেওয়া হয়, যাদের অধিকাংশই এলিট ফোর্সের সদস্য। এই হতাহতের ঘটনা গোপন রাখতে চেয়েছিল ইসরায়েলি বাহিনী। এদিকে হামাসের সামরিক শাখা জানায়, খান ইউনিসের দক্ষিণের আল মানারা এলাকায় একটি ইসরায়েলি সামরিক বুলডোজারকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি গোষ্ঠীটি। রবিবার এক বিবৃতিতে হামাস জানায়, তারা প্রতিদিন নতুন কৌশলে যুদ্ধ পরিচালনা করছে, যা ইসরায়েলি বাহিনীকে বিপাকে ফেলছে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্পূর্ণ বিজয় দাবি সম্পর্কে তারা বলে, এটি কেবল ভ্রান্ত কল্পনা।
হামাস আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, ইসরায়েলের চলমান আগ্রাসন গাজায় বন্দী থাকা জিম্মিদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করে তুলছে। জিম্মিদের মুক্তির একমাত্র পথ একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি, যেখানে নেতানিয়াহু বারবার গড়িমসি করছেন। গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার মাধ্যমে নেতানিয়াহু নিজের রাজনৈতিক পতন ত্বরান্বিত করছেন বলেও মন্তব্য করেছে হামাস। কাশ্মীরের দিকে ট্রাম্পের নজর ছিল অনেকদিন ধরেই। পাক ভারতের 4 দিনের যুদ্ধবিরতির পর সে নজর ফের তীক্ষ্ণ হয়েছে। আর ট্রাম্পের এই নজরদারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কোনো আপত্তি নেই, বরং তিনি যুক্তরাষ্ট্রকে কাশ্মীর ইস্যুতে হাত বাড়াতেই আহ্বান জানিয়েছেন। এখন কি করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সম্প্রতি পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মীর বিরোধ নিষ্পত্তিতে আবারও সাহায্য করতে ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিতে মিলেছে। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জোর দিয়ে বলেছেন, দীর্ঘস্থায়ী বৈশ্বিক সংঘাতে সমাধানের লক্ষ্যে সর্বদা পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীর ইস্যুতে তিনি বড় ধরনের পদক্ষেপ নিতে পারেন বলে ইঙ্গিত দেন ব্রুস। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা ফলপ্রসূ বলে মনে হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আশা প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প তার কার্যকালে দীর্ঘদিনের কাশ্মীর বিরোধ নিরসনে সহায়তা করবেন। এক প্রশ্নে জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা গত সপ্তাহে ওয়াশিংটন সফরকালে পাকিস্তানি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান যুদ্ধবিরতির প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, যেমনটা আপনি কল্পনা করছেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঘিরেও আলোচনা করেছেন, যার মধ্যে সন্ত্রাস বিরোধী সহযোগিতাও ছিল। বিলওয়ালের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন সফর করেন। সেখান থেকে লন্ডন ও ব্রাসেলসে যান তারা। ব্রুস বলেন, আমরা এও জানি যে ডেপুটি সেক্রেটারি ল্যান্ডাউ গত সপ্তাহে ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন এবং দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেছেন। যুদ্ধবিরতির উদ্যোগের কৃতিত্ব নিয়ে ট্রাম্প এক ধাপ এগিয়ে গিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মীর সহ সব বিরোধমান বিষয় নিরসনের জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, আমি আপনাদের সঙ্গে কাজ করব যাতে কাশ্মীর নিয়ে কোনো সমাধানে পৌঁছানো যায়। পাকিস্তান এই অভিপ্রায়কে স্বাগত জানিয়েছে, তবে ভারত মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করে তাদের দীর্ঘদিনের অবস্থান বজায় রেখে বলেছে, কাশ্মীর একটি দ্বিপাক্ষিক ইস্যু, এখানে কারো মধ্যস্থতার প্রয়োজন নেই। ব্রুস জোর দিয়ে বলেন, ট্রাম্পের কাজ সবসময় দীর্ঘদিনের বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে পরিচালিত হয়। কেউ কখনো সম্ভব বলে ভাবেনি এমন কিছু লোককে আলোচনার টেবিলে এনেছেন ট্রাম্প। তিনি সত্যিই এমন একমাত্র ব্যক্তি যিনি এমন কাজ করতে পারেন। উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তির সময় ভারত ও পাকিস্তান উভয়ের একটি নিরপেক্ষ স্থানে মিলিত হয়ে বিরোধমান বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা ছিল, তবে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। সব পক্ষই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নীরব রয়েছে। ব্রুস বলেন, যদিও আমি ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে বলতে পারি না, বিশ্ব তার প্রকৃতি জানে। এ বিষয়ে তার কি পরিকল্পনা থাকতে পারে তার বিস্তারিত বলতে পারা আমার পক্ষে সম্ভব নয়। তবে এটি একটি উত্তেজনাপূর্ণ সময়, প্রতিদিন নতুন কিছু ঘটছে। আমি আশা করি তার সময়কালে সম্ভবত কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে। ইলন মাস্ক সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু মন্তব্য করেছেন। দুজনের মধ্যে সম্পর্ক যে তলানিতে তারই ইঙ্গিত ছিল এগুলো। তবে সেসব মন্তব্যের জন্য এখন অনুশোচনা করছেন মাস্ক। বিতর্ক শুরুর কয়েকদিন পর নিজেই তার অবস্থান থেকে সরে এসেছেন। বুধবার এক্স হ্যান্ডেলে মাস্ক যা লিখেছেন তার বাংলাটা এমনই,
গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমার কিছু পোস্টের জন্য আমি অনুতপ্ত, সেগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। So that's the reason I'm doing this is because I was looking at the big picture here and it's like, man, our debt's getting out of control. তার এই পোস্টের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। ট্রাম্পের ক্ষমতার কাছে হাঁটতে বাধ্য হয়েছেন মাস্ক, সে কারণে ভুল বদল করে তিনি পরোক্ষভাবে ক্ষমা চেয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের কাছে। next year, right? Explain that, please. Yes, well, ট্রাম্প মাস্ক বিরোধের সূত্রপাত ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ব্যয় বিল নিয়ে। এই বিলটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভ্যন্তরীণ এজেন্ডার কেন্দ্রবিন্দু বলে বিবেচিত করা হয়েছিল। মাস্ক এই বিলটিকে ঘৃণ্য জঘন্য কাজ আখ্যা দিয়েছিলেন এবং এর সমর্থনকারী রিপাবলিকান আইন প্রণেতাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধের আহ্বান জানিয়েছিলেন। yeah, it gives me a good feel for what's going on. সম্প্রতি এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে সতর্ক করে বলেন, মাস্ক যদি বর্তমান রিপাবলিকান আইন প্রণেতাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের অর্থায়ন করেন তবে তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। That you don't hear so much about. You did 4 years ago. ট্রাম্প আরও বলেন, যদি তিনি তা করেন তবে তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। যদিও তিনি সেই পরিণতি কি হতে পারে তা নির্দিষ্ট করে বলেননি। তিনি ওই সাক্ষাৎকারে স্পষ্ট করে দেন, দুজনের পূর্ণ মিলন সম্ভব নয়। ট্রাম্প বলেন, তার সঙ্গে কথা বলার আমার আর কোনো ইচ্ছে নেই। But it is not going to happen anymore. মাত্র এক সপ্তাহ আগে ট্রাম্প তার ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর প্রধান হিসাবে প্রকাশ্যে মাস্কের প্রশংসা করেছিলেন। এই উপদেষ্টা সংস্থাটি ফেডারেল ব্যয় কমানোর লক্ষ্যে কাজ করছে। সরকারি ব্যয়ের দিক নির্দেশনা নিয়ে মতবিরোধের কথা উল্লেখ করে মাস্ক এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। For people of all ages, maybe it's not that poor. পদত্যাগ করার কয়েক দিনের মধ্যেই মাস্ক মার্কিন প্রেসিডেন্ট নতুন আইন নিয়ে প্রকাশ্য সমালোচনা শুরু করেন। তার পোস্টগুলো তীব্র বিতর্কের জন্ম দেয়, যার চূড়ান্ত পরিণতিতে ট্রাম্প মাস্কের বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগ তুলেন। মাস্কের কোম্পানিগুলোর সঙ্গে ফেডারেল চুক্তি পর্যালোচনা করারও হুমকি দেন। We gave it in the form of nothing, so I want them to give us something. ইলন মাস্ক ট্রাম্পকে সাবেক অর্থদাতা জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে ধারাবাহিক পোস্ট দিলে উত্তেজনা চরমে পৌঁছায়। অ্যাপস্টাইন 2019 সালে যৌনদাসী পাচারের অভিযোগ বিচারের অপেক্ষায় হেফাজতে থাকাকালীন আত্মহত্যা করেন। Think about it. মাস্ক লিখেন, এখন আসল বোমা ফেলার সময়। ট্রাম্প অ্যাপস্টাইনের ফাইলগুলোতে রয়েছেন। অ্যাপস্টাইনের সহযোগীদের নেটওয়ার্ক সম্পর্কিত অপ্রকাশিত সরকারি নথির কথা উল্লেখ করে মাস্ক এই দাবি করেন। তিনি আরও দাবি করেন, এই নথিগুলো ইচ্ছাকৃতভাবে চেপে রাখা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কের ক্ষতিকারক তথ্য থাকতে পারে, এটাই তার ইঙ্গিত। Doing friends and I think Berlin is a very fun city. মাস্ক তার দাবির সমর্থনে কোনো প্রমাণ হাজির করেননি, এমনকি তিনি কোন ফাইলের কথা বলছেন সেটিও নির্দিষ্ট করেননি। একটি ফলো আপ পোস্টে তিনি ব্যবহারকারীদের ভবিষ্যতের জন্য এই পোস্টটি স্মরণ রাখতে অনুরোধ করেন এবং যোগ করেন, সত্য একদিন বেরিয়ে আসবে। যদিও পোস্টটি তিনি পরে কোনো ব্যাখ্যা ছাড়াই মুছে ফেলেন। But it's definitely sexy. এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই অভিযোগগুলোকে পুরনো খবর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, এমনকি অ্যাপস্টাইনের আইনজীবীরাও বলেছিলেন যে এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ট্রাম্প অ্যাপস্টাইনের সঙ্গে পরিচিতি ছিলেন বলে স্বীকার করলেও অ্যাপস্টাইনের ব্যক্তিগত দ্বীপে কখনো যাননি বা কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলেও দাবি করছেন। এখন পর্যন্ত প্রকাশিত নথিগুলোতেও প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ নেই। গাজার বাসিন্দাদের সুরক্ষার জন্য উপত্যকাটিতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজার শাসক গোষ্ঠী হামাসকে অবিলম্বে অস্ত্র সমর্পণ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। আব্বাসের এক চিঠির বরাতে মঙ্গলবার ফ্রান্সের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সোমবার লেখা চিঠিতে এ কথা বলেন আব্বাস। ওই চিঠিতে গাজায় সহিংসতা বন্ধে প্রধান কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মনে করেন, ওই পদক্ষেপগুলো নেওয়া হলে যুদ্ধ বন্ধ হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে। চিঠিতে আব্বাস লেখেন, হামাস আর গাজা শাসন করতে পারবে না। ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর কাছে তাদের অস্ত্র এবং সামরিক সক্ষমতা সমর্পণ করতে হবে। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট অনুযায়ী সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে গাজায় আরব বা আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান জানাতে প্রস্তুত রয়েছেন তিনি। এদিকে চলতি মাসে জাতিসংঘের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া একটি সম্মেলনে নেতৃত্ব দেবেন মোহাম্মদ বিন সালমান।
সেখানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়ে আলোচনা করা হবে। আব্বাসের চিঠির পর এক বিবৃতিতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বলেছে ফ্রান্সও। দেশটির প্রেসিডেন্ট মাখো বলেছেন তিনি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিতে দৃঢ় সংকল্প। তবে কিছু শর্তও দিয়েছেন মাখো। এর মধ্যে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ। দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে বহু আগে থেকে সোচ্চার ফ্রান্স। এমনটি 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরও ফিলিস্তিন প্রতিষ্ঠার কথা বলছে দেশটি। ফিলিস্তিনের আনুষ্ঠানিক স্বীকৃতি হবে ফ্রান্সের নীতিতে বড় বদল। এতে দেশটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খারাপ হতে পারে। গত বছরের 7 অক্টোবর হামাসের ওই হামলায় ইসরায়েলে 1200 জনের বেশি নিহত হয়। দেশটি থেকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় 251 জনকে। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নৃশংস এই হামলায় এখন পর্যন্ত 54,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 1.25 লাখ মানুষ। হতাহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। হামলার পাশাপাশি ইসরায়েলের অবরোধের কারণে গাজায় ব্যাপক খাবারের সংকট দেখা দিয়েছে। 11 সপ্তাহ পুরোপুরি অবরোধের পর গত মাস থেকে সেখানে সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের পরিচালনায় গাজায় ত্রাণ সরবরাহ করেছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন GHF নামের একটি সংস্থা। তবে তাদের ত্রাণের মান নিয়ে প্রশ্ন তুলছে জাতিসংঘ। এরই মধ্যে গাজায় GHF এর ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। স্থানীয় চিকিৎসক কর্মীরা জানিয়েছেন হামলায় হতাহত ব্যক্তিদের আদ-ওয়া হাসপাতাল ও আল কুদুস হাসপাতালে নেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের ওপর ওই গুলি সতর্কতা হিসেবে চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের। গাজায় স্কুল, ধর্মীয় স্থাপনা ও সাংস্কৃতিক স্থাপনায় ইসরায়েলের হামলা যুদ্ধ অপরাধের সমান বলে মন্তব্য করেছে জাতিসংঘের স্বাধীন একটি তদন্ত কমিশন। দখল করা ফিলিস্তিন অঞ্চল নিয়ে এক তদন্ত প্রতিবেদনে কমিশন বলেছে এই হামলার মাধ্যমে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার লক্ষ্যে মানবতা বিরোধী অপরাধ করছে ইসরায়েল। এছাড়া আলাদা এক বিবৃতিতে জাতিসংঘের ওই কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লাই বলেছেন, আমরা আরও বেশি ইঙ্গিত পাচ্ছি যে গাজায় ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে ইসরায়েল সমবেতভাবে অভিযান চালাচ্ছে। গাজার শিশুরা তাদের শৈশব হারিয়েছে। হামলা, অনিশ্চয়তা, অনাহার ও জীবনযাপনের মানবেতর পরিস্থিতির মধ্যে টিকে থাকার চিন্তা করার জন্য তাদের বাধ্য করা হচ্ছে। ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি অঞ্চলগুলোয় মানবাধিকার আইন লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করতে স্বাধীন ওই কমিশন গঠন করেছিল জাতিসংঘ। এর আগে গত মাসে গাজায় জাতিগত নিধন ঠেকাতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার। তবে নির্বিচার হত্যাযজ্ঞের পরও গাজায় জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করে আসছে ইসরায়েল। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আবারও রাশিয়ার প্রতি তার দেশের অবিচল সমর্থনের বার্তা দিয়েছেন। রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক বার্তায় কিম বলেন, উত্তর কোরিয়া সবসময় রাশিয়ার পাশে থাকবে। বার্তাটি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA। এই বার্তায় কিম পুতিনকে প্রিয় কমরেড ও ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, দীর্ঘ ইতিহাস জুড়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক অটুট থেকেছে। এ সম্পর্ক এখন প্রকৃত মিত্রতার নিদর্শন। এই শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং একটি ক্রমবর্ধমান কৌশলগত জোটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত বছর পিয়ংইয়ং সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা ছিল দুই দেশের সম্পর্কের মোড় ঘোরানো এক ঘটনা। এরপর থেকেই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা দৃশ্যমানভাবে বাড়তে থাকে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশেষত দ্য নিউ ইয়র্ক টাইমস, BBC ও জাপানের NHK এর প্রতিবেদন অনুযায়ী রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে উত্তর কোরিয়া। এমনকি চলতি বছরের শুরুতে পিয়ংইয়ং স্বীকার করে ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক সহযোগিতা করেছে তারা। সেনা পাঠানোর বিষয়টিও দীর্ঘদিন পরে স্বীকার করে নেয় উত্তর কোরিয়া।
বিশ্লেষকদের মতে এই সম্পর্ক কেবল আদর্শিক বন্ধুত্ব নয়, বরং এটি পারস্পরিক স্বার্থে গঠিত কৌশলগত জোট। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের চাপ মোকাবিলায় রাশিয়া যখন নতুন মিত্র খুঁজেছে, তখন নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়া খুঁজছে সমর্থন ও অস্ত্র বিনিময়ের পথ। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CSIS বলছে, উত্তর কোরিয়া রাশিয়াকে গোলা বারুদ সরবরাহ করছে, আর তার বিনিময়ে পাচ্ছে উন্নত প্রযুক্তি ও খাদ্য সহায়তা। জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো এই সহযোগিতা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, উত্তর কোরিয়ার অস্ত্র রাশিয়ার হাতে গিয়ে ইউক্রেন যুদ্ধকে আরও জটিল করে তুলছে। তবে পিয়ংইয়ং ও মস্কো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকদের একাংশ মনে করেন, এই জোটবদ্ধতা একদিকে যেমন দুই নেতার অভ্যন্তরীণ অবস্থান মজবুত করছে, অন্যদিকে তা আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন মেরুকরণের পথ প্রশস্ত করছে। উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক এখন শুধু কূটনৈতিক সৌজন্য বা ঐতিহাসিক বন্ধুত্বে সীমাবদ্ধ নয়, বরং তা এক নতুন ধরনের কৌশলগত ও সামরিক সহযোগিতায় রূপ নিয়েছে, যা ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। পশ্চিমা বিশ্ব কিভাবে এই জোটের মোকাবিলা করবে তা নির্ধারণ করবে আগামীর ভূরাজনীতির গতিপথ।